চলে আসলাম ভাঙাচোরা রাস্তা ছেড়ে একদম একটা ভালো রাস্তা চলে এসেছি। এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ের নাম জানো কি? নামটা কি বলবো? এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের এক্সপ্রেসওয়ে, ফার্স্ট এক্সপ্রেসওয়ে বলা যায়। পুরে বাতাস, ভাই রে ভাই, আজকে যেরকম ওয়েদার তার সাথে বাতাসটাও আজকে সেই রকমের দিচ্ছে। আমি ফরিদপুরের ওপাশে এসে দেখছি যে ওপাশে বৃষ্টি হয়ে গেছে, এদিক পারে দেখছি বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তারপরে আসছি, দেখা যাক সামনে যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার সমস্যা। অলরেডি এখানে 1 ঘন্টা প্রায় বসেই ছিলাম এখানে। আবার দেখা যাক কতক্ষণ ওয়েট করা লাগে কিনা। বৃষ্টি হালকা হালকা পড়ছে, পায়ের ভিতর লাগছে। আর ওয়েদারটা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে সেই লাগছে। আর শীতে কখন তুলে ফেলছে আসলে আমি নিজেও খেয়াল করি নাই। কি জানি, হুন্ডার একটু বিষয়ই অন্যরকম, সাউন্ড করে না, জাস্ট পার হয়ে যায় এরকমই। মানে সেই লাগছে, ফিলিংসটা আসলে বোঝানোর মতো না। এক্সপ্রেসওয়েতে সবাই টানাটানি করে ঠিক আছে, কিন্তু আজকে মৌসুমটা এত ভিজা, এর ভিতরে যদি কেউ টানাটানি করে আসলে আমার মনে হয় না যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না, এরকম কিছু হতে পারে না। অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা অনেক বেশি। তাই এক্সপ্রেসওয়েতে সবসময় টানাটানি করা উচিত না। এখন সামনে কি লেখা রয়েছে দেখি। মানে যত উপরে উঠলাম তত এবার নিচে নামছি আস্তে আস্তে। এই সময়টা ইঞ্জিন অফ করে দিলেও সমস্যা হয় না, বাট আর নো প্রবলেম, এভাবেই যাইতে থাকি। চলতে চলতে দেখি কোন দিকে যাওয়া যায়। এখানে যাই না ওখানে যাই? হ্যাঁ, এটাই যাই, চলেন। ওরে আল্লাহ, বৃষ্টি হয়ে দিক মানে ভিজে গেছে অনেকটা। সিট বেল্ট বাঁধুন, নিরাপদে চলুন। এখানে টোল দিতে হবে। 10 টাকা বিশালই ভালো না। ভাই আপনি আগে যান। ওরে ইন্নালিল্লাহ, ব্যাগ এত ভারী। ওকে, যাওয়া যাক। ব্যাগ পেছনে নিয়েছি, অনেক বেশি ভারী লাগছে, ব্যাগটা একটু পেছনের দিকে ফেলে দিতে হবে আস্তে করে। আর চলে আসলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়েতে। এর আগে নাম একটা ছিল, সবাই জানেন, নামটা বাদ গিয়েছে। বৃষ্টি না হলে তো আর একটু টানা যাইতো। কিন্তু টানা টানির কথা তো পড়ে, কিন্তু বৃষ্টির ভিতরে তো আর টানাটানি করা ঠিক না। রোডটা এত মসৃণ, আসলে সেই রকম ভালো লাগে এখানে। টানবে নাকি? আসলেই তো টানারই তো রাস্তা বলা যায়, এরকম অবস্থা একটা। ফার্স্ট টাইম আসছি তো বাইক নিয়ে, এই জন্য একটু বেশি এক্সাইটেড লাগছে। তো যাই হোক, বাইরে থেকে হয়তো নয়েজ একটু বেশি আসতে পারে আজকে। বাইক একটানা আনছি ফরিদপুর পর্যন্ত, তারপরে ওখানে প্রায় মানে রেস্ট বুলা গেলতেই, আমার রেস্ট করতে করতে বাইকের রেস্ট হয়ে গেছে আধা ঘন্টা মতো, প্রায় 1 ঘন্টা মতোই ধরলাম আমি। তো 1 ঘন্টা যেহেতু রেস্ট হয়েছে, আমার মনে হয় যে আমাদের ওই ফরিদপুর ওই জায়গা থেকে দেখছিলাম যে প্রায় 140 কিলো মতো রাইড করতে হবে, কি 130 কিলো মতো। তো 130 কিলো মতো একটানা আসলে আমার মনে হচ্ছে না এরপরে কোনো প্রেশার পড়বে আর কি। তো এয়ার কুলড ইঞ্জিন আর অয়েল কুলড ইঞ্জিনের ডিফারেন্স আছে এটা যে এয়ার কুলড ইঞ্জিন যতই আপনি এয়ারে, যতই ঠান্ডা এয়ার হোক না কেন, তারপরে একটু রেস্ট দেবেন প্রত্যেকবার। যদি এরকম 80 কিলো কি 50 কিলো এরকম রাইড করার পর পরে রেস্ট দিলে সবচেয়ে ভালো হয়, এটা করে ইঞ্জিনের উপরে আসলে কোনো প্রেশারই পড়ে না। আর যদি বাইক বেশি পুরনো হয়ে যায়, মানে বেশি ওই প্রথমত যেমন 5-10 হাজার কিলো পার হয়ে যায়, তারপরে আপনি উড়া ধরা টানবেন, যা খুশি করেন, কোনো প্যারা নেই। তারপরেও অয়েল কুল ইঞ্জিন গুলা খুব দ্রুত ঠান্ডা হয়, আর এগুলা খুব মানে স্লো স্লো ঠান্ডা হয়। এই হচ্ছে বিষয় আর কি। তো তারপরেও রেস্ট দেবেন, কেননা পেছনের যে ব্রেক রয়েছে আমাদের বেশিরভাগ সব এবিএস বাদে রয়েছে পেছনেরটা। আমাদের ডুয়েল ডিস্ক ঠিক আছে, বাট কোনোটাই সামনে এবিএস, আবার কোনোটাই ডুয়েল চ্যানেল এবিএস। তো যেগুলো ডুয়েল চ্যানেল এবিএস নাই সেগুলো রেস্ট করা বাধ্যতামূলক করা উচিত, কেননা
পেছনের ব্রেকটা কখন যে আপনার আটকে যাবে তার কোনো ঠিক নেই। এবিএস থাকলে একটা নিশ্চয়তা থাকে যে পেছনে এবিএস আছে, অ্যাটলিস্ট আমার কোনো মানে বেজে যাবে না, ডিস্ক লক হয়ে যাবে না। আর এবিএস যদি মানে না থাকে, কখন যে সামনেরটা অথবা পেছনেরটা লক হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। আর লক হয়ে গেলে তো আপনি এরকম স্পিডে যদি পড়ে যান, আসলে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে আপনার। তো সোজা হচ্ছে ঢাকা, বাম পাশে হচ্ছে মালিগ্রাম, আমি যাব ঢাকা। যাই ঢাকা যাই আপনাদের সাথে। পাশে হচ্ছে মালগ্রাম। ইঞ্জিন হ্যান্ডেল হালকা কাঁপাকাঁপি করছে, হ্যান্ডেলটা কাঁপাকাঁপি হচ্ছে হালকা 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 হালকা, ওদের বোঝা যাচ্ছে না আসলে যে ফোর বিতে অনেকজনের থেকে অনেক বেশি কাঁপাকাঁপি হয়, সেই রকম আসলে কাঁপাকাঁপি করছে না। আর রাইডিং ভালো সব দিক থেকে। আমি যে 220 কিলো আমাদের টোটাল চুয়াডাঙ্গা থেকে, আমি এই যে মা পর্যন্ত আসলাম ভাঙা পর্যন্ত, এখনো পর্যন্ত রেস্ট বলতে গেলে ওই যে দাঁড়াইছিলাম কিছুক্ষণ, ওটাই অটোমেটিক রেস্ট হয়ে গেছে। যদি রেস্ট নাও নিতাম আমি, আমার যে মানে সিটিং পজিশন, এটা নিয়ে কোনো কমপ্লেনই নেই, কেননা আমি একটানা আসছি, আমার কোনো প্যারা দেখছে না। যা মানে লবণ কোম্পানি যেসব কমফোর্ট কমফোর্ট নিয়ে কথা বলছিল, তাদের আমি বলবো যে এটা একটু লং রাইড দিয়ে দিতে। তো এটা লং রাইড দিলে আশা করছি যদি একটু পর পর মানে 100-200 কিলোমিটার পর পর যদি আপনি একটু 5-10 মিনিটে রেস্ট নেন, তাহলে আপনার জন্য হয়তো বা এনাফ হবে ওইটা। আমি মনে হয় রং সাইডে চলে আসছি বেশি একটু, কেননা এদিক মানে কোনো ইয়ে নেই, ওদিক মানে বাইকের যে লেন গুলা চলে, ওই লেনটা পুরাপুরি একদম ভিজে গেছে, পানি রয়েছে, আমি ওর ভিতর কি করে যাব? বাইকের লেনই বলা যায় ওটা, কিন্তু আমি যাব কি করে? যাওয়ার মতো তো পরিস্থিতি কিছু মনে হচ্ছে দেখা যাচ্ছে না, যে পরিমাণে ধুলা উঠছে। মানে যত ধুলা আছে মনে হচ্ছে সব উড়ে উড়ে আমার কাছে আসছে, আমার ভাইজরের ভিতরে সব ঢুকে গেছে প্রায়। আহ, ক্যামেরার কি অবস্থা তাও জানি না, ক্যামেরাতে ময়লা ঢুকে গেছে কি অনেক। পুলিয়া বাজার, পুলিয়া বাজার চলে আসছে, পেছনে একটা গাড়ি রয়েছে, তাকে অবশ্যই পার হতে দিতে হবে। ওদের সাথে আমাদের তুলনা করতে গেলে হয়, বাসের সাথে রেস করতে গেলে। এপাশে ভালোই বৃষ্টি হয়েছে অনেকটা, বৃষ্টি হওয়ার কারণে গাড়ির যে অবস্থা হয়েছে যে একটা ওয়াশ দিতে হবে, তাছাড়া উপায় নাই। আর মনে হচ্ছে যে বাইক নিয়ে আসা কি লস প্রজেক্ট হয়ে গেল, আসলে জানি না, একে একে আসছি তো লস প্রজেক্টে মনে হয়। একটা ছবিও তুলতে পারলাম না, এক্সপ্রেস ওয়েতে যাচ্ছি, জাস্ট একটা মেমোরির জন্য ভিডিও করছি, তারপরেও জানি না ভিডিওটা কেমন হচ্ছে, কেননা মন মতো হবে না আমি এটা শিওর, কেননা যে পরিমাণে ধুলোবালি উঠছে আর ওই মানে কাদা সেটছে আর কি। তো ওটা করে লেন্সে ভালো মতো কাদা পড়ে গেছে হয়তো বা এতক্ষণ। তবে একটা না যে 70-80 ধরে রাখছি, কোনো মানে কোনো প্যারাদায়ক কোনো কিছু হচ্ছে না, কেননা এটা শহরের কোনো রোড না, এটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে। এখন যে যার মতো বড় রাস্তা, টু লেন হওয়া সত্ত্বেও মানে ভালো মতো চলা যাচ্ছে। শুধুমাত্র বাসই যাওয়া আসা করছে, এখন বাজে 1টা 51, শুধু বাসই যাওয়া আসা করতে দেখছি, তাছাড়া অন্য কিছু সেরকম যাওয়া আসা করতে দেখা হচ্ছে না। পদ্মা সেতু, পদ্মা ব্রিজ, বাম হাতে অন্য কিছু গেল, ডান হাতে যাবো আমি, সব তোকে দিয়ে কি ভুল করলাম নাকি? আসলে জানা নাই। পুলিয়া ফ্লাইওভার, এপাশেই তো দেখলাম পদ্মা সেতু হওয়ার কথা। যাই পদ্মা সেতু পানে, পদ্মা সেতু পানে যাইতে থাকি। হ্যান্ড গ্লাভস আসলে যে কোনো হ্যান্ড গ্লাভস হোক না কেন, এটা হয়তো আমার অতটা ভালো না, 400 টাকা নিয়েছে। তবে যেটুকু কাজ করছে এটাই এনাফ। হাতে যে ঝিনঝিন গুলো লাগে সেগুলো একটু হলেও রিডিউস করছে কিছুটা। তো আমি মনে করি যে হ্যান্ড গ্লাভস অবশ্যই পরা উচিত, যারা লং জার্নি করে তাদের জন্য হ্যান্ড গ্লাভস একদম বাধ্যতামূলক করা উচিত। এই পাশের এরিয়া কি ছিল আগে আর এখন কি হয়ে গেছে? বাম হাতে কোন নদী না খাল, এটা কি এটা বোঝা যাচ্ছে না আসলে ঠিক। টু হুইলার্স এর মজা আলাদা, ফোর হুইলার্স এর মজা আলাদা। তো যাদের ফোর হুইলার্স রয়েছে তারা মাঝে মাঝে উইশ করে যে টু হুইলার্স থাকলে যেখানে সেখানে চলে যেতাম খুব ইজিলি। আবার যাদের টু হুইলার্স রয়েছে তারা মনে করে যে রোদ বৃষ্টি গরমে আমরা চলে যেতাম যেখানে সেখানে যখন তখন যেভাবে সেভাবে চলে যেতে পারতাম। আসলে এক একজনের এক এক রকম চয়েস হয়। তো যাই হোক, এই এলাকার নাম হচ্ছে জরুরি বিরতি 250 মিটার সূর্যনগর।
এখানে দেখি অনেক সময় বাস টাস দাঁড় করিয়ে মানুষ গুনাগুনি করে। এক্সপ্রেসওয়ে আসলে যাইতেই আছি শেষ হচ্ছে না, জানি না কত দূর আছে এটা। তবে ঢাকা পর্যন্ত পৌঁছালেই হইলো কোনোভাবে। সাসপেনশন নিয়ে কথা বলি, হ্যাঁ এটা মোটামুটি কমফোর্ট ভালোই দিচ্ছে। আমার লবণ কোম্পানি যে কমফোর্ট দেয়, কমফোর্ট কমফোর্ট করে চিল্লাই। তো লবণ কোম্পানি আমার পেছনে অনেকগুলো আসছিল, কোনো খোঁজ নাই, তারা হারাই গেছে। আর মানে আমি কখন বের হয়ে গেছি তার ঠিক নাই। লবণ কোম্পানি জানি না এরকম ধরে রাখতে পারে কি। এটা সবচেয়ে মজাদার বিষয় আছে যে আমি কোনো ভাইব্রেশন ফিল করছি না। এক হাতে কত সুন্দর ভাবে আমি মানে কন্ট্রোল করে চলে যাচ্ছি, এটা আবার 80-এর মতো স্পিডে। আমার কোনো প্যারা দিচ্ছে না, ভাইব্রেশন হীন। আর যদি লবণ কোম্পানির কোনো একটা বাইক নিতাম আমি, দেখা গেল 60-এর উপরে আমি যাব, তাহলে হয়তো বা ভাইব্রেশনের জ্বালায় যাইতেই পারতাম না। সিগন্যাল হোক আর ডবল হোক, সেটা যাই হোক না কেন, তাদের যা মানে পাওয়ার অ্যান্ড টর্ক, ওটা 125 সিসিতে ওই রকম দিয়ে দেয়। তাহলে আমি কেন 150 সিসির নামে ওইসব নেবো? আমি 125 সিসিরই কোনো বাইক নেবো। 125 সিসির বাইক যে খারাপ তা না। 125 সিসির বাইকেও যদি সেম পাওয়ার অ্যান্ড কনফিগারেশন দেয়, তা সে 125 সিসি যখন হয়ে যাবে তখন মাইলেজ অবশ্যই বেটার দেবে, এমনকি মাইলেজ 60+ দেয়। যেমন SP 125-এ অনেকে দেখছি 65-70 এরকম দেখছি। ওই 70 হয়তো বা আসলে নাও সত্যি হতে পারে, কিন্তু 60+ দেওয়া মানে তো এনাফ একটা 125 সিসির বাইকে। ব্রিজ, এতগুলা ছোট ছোট ব্রিজ আছে আসলে। বাইক নিয়ে আসলে এটা ব্রিজ গুলা ওভারটেকিং এ মানে খুব বেশি ভালো লাগে ব্রিজে চালাতে। ঠান্ডা লাগছে, খুব প্রচুর ঠান্ডা লাগছে। আমি তো জাস্ট শার্ট পরে চলে আসছি, তারপরেও কি আর করা। আর ডান হাতে ওই যে পদ্মা রেল সেতু, পদ্মা রেল সেতু যেটা হচ্ছে পদ্মা সেতুর নিচ দিয়ে যাবে, কিন্তু এখানে ডান হাতে ওটা চলে যাচ্ছে বামে মোড় বামে মোড়, দুইটা করে দিয়ে দিয়েছে যাতে করে দেখতে পাই। পুরো এক্সপ্রেস ওয়ে কি মানে মাথা নষ্ট করার মতো। আমি অবশ্যই ফার্স্ট টাইম, এই জন্যই আমি বেশি একটু বলছি হয়তো বা। যারা রান করে তারা তো অবশ্যই ডেইলি আসে, ওরা ডেইলি এসে রান করে। আজকে হয়তো বা বৃষ্টি কাদার মৌসুম, এই জন্য আমি সেই সব মাওয়া জিপি ভাঙা জিপি কারো দেখতে পাচ্ছি না। তো হয়তো বা যদি রোদ থাকতো তাহলে হয়তো বা ভাঙা জিপির কারোর সাথে মিট করা যাইতো। থাক ভাই, আর মিট টাপ করছি না। আমার নিজের গতিতে চলে গেল, আমার গাড়ি আর দেশে ওঠে না, যে গতিতে যাচ্ছে এটা এনাফ। ওকে, তাহলে পদ্মা সেতুতে দেখা হচ্ছে। এক্সপ্রেসওয়েটা একটু টান দিয়ে পার হয়ে নি।